আজকে থেকে প্রায় ১০০ বছর আগের কথা। ওয়েস্টার্ন কোম্পানিগুলো বিজনেস করতে গিয়ে একটা প্রবলেমে পড়ে গিয়েছিল। প্রবলেমটা হচ্ছে তাদের ডেইলি লাইফে যে সমস্ত প্রোডাক্ট দরকার তারা হয়তো সেগুলো অলরেডি কিনে ফেলেছে অথবা আগে থেকেই আছে। তাহলে নতুন প্রোডাক্ট তারা কেন কিনতে যাবে, অথবা নতুন একটা মডেলে তারা কেন আপগ্রেড করবে? তখন থেকেই তারা চিন্তাভাবনা করে বা রিসার্চ করা শুরু করে দিল কিভাবে মানুষজনকে তাদের কোনো একটা প্রোডাক্ট থাকা অবস্থায় বা তাদের অলরেডি আছে এই অবস্থায় নতুন একটা প্রোডাক্ট কেনার প্রতি কনভিন্স করা যায়। তাদের মেইন ট্যাগলাইনগুলোই থাকে এমন: এই প্রোডাক্টস ছাড়া আপনি চলতে পারবেন না, অথবা পুরনো মডেল দিয়ে আর কত, আপডেটের সময় চলে এসেছে। এই ধরনের মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং দিয়ে কোম্পানিগুলো মানুষকে এমন সব প্রোডাক্টস কিনতে মোটিভেট করে যেগুলো কেনার কথা তারা হয়তো এর আগে চিন্তাও করে নাই। আর এটা সাকসেসফুলি পুল অফ করার জন্য মার্কেটাররা হিউম্যান ব্রেইন আর বিহেভিয়ার স্টাডি করতে থাকে। সেখান থেকেই জন্ম হয় নিউরো মার্কেটিংয়ের। 1950-এর দশকের একটা এক্সপেরিমেন্টের কথা জানা যাক। একজন মার্কেটার দাবি করেন যে মানুষের ব্রেনকে খুব সহজেই নতুন কোনো প্রোডাক্ট কিনতে ইনফ্লুয়েন্স করা যায়। একটা সিনেমা হলে মুভি চলাকালীন সময়ে পর্দার মাঝখানে জাস্ট 1 সেকেন্ডের জন্য পপকর্ন খান, কোকা কোলা নিন, এরকম একটা মেসেজ দেখা যায়। একদম অল্প সময়ের জন্য হলেও মেসেজটি দেখে হলের দর্শকরা দলে দলে কাউন্টারে গিয়ে পপকর্ন আর কোক কিনতে শুরু করে। এতে করে কোক, পপকর্নের সেলস অনেক বেড়ে যায়। কি মনে হয় এমনটা আসলেই কি হয়েছিল? না, আমাদের ব্রেইনে এমন কোনো বাটন নেই যেটা অ্যাক্টিভেট করলেই আমরা দৌড়ে গিয়ে কিছু না কিছু কিনতে শুরু করব। হ্যাঁ, প্রোডাক্ট কিনতে মোটিভেট করার জন্য কোম্পানিগুলো বেশ কিছু স্ট্র্যাটেজি ইউজ করে, কিন্তু সেটা এতটাও সিম্পল না। আগেই বলেছি যে নিউরো মার্কেটিং হচ্ছে এমন একটা ফর্মুলা যেটা মার্কেটাররা বছরের পর বছর হিউম্যান ব্রেইন আর বিহেভিয়ারের উপর রিসার্চ করার মাধ্যমে ডেভেলপ করেছে। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আজকাল কোনো কিছু কিনতে হলে যখন আপনি দোকানে যাবেন, প্রোডাক্টের যে প্রাইস ট্যাগ আছে সেই প্রাইস ট্যাগের দামগুলোর দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে একটা বিশেষ কিছু আপনি খেয়াল করে থাকবেন। বেশিরভাগ প্রাইস লেখা থাকে এভাবে: 990 টাকা, 1290 টাকা, 599 টাকা। এই ধরনের প্রাইস সেট করার পেছনে আমাদের বাইং বিহেভিয়ার কাজ করে। একটা জিনিসের দাম যদি 1000 টাকা লেখা থাকে তাহলে হয়তো আপনি সেটা কিনবেন না, কিন্তু সেই একই জিনিসের দাম যখন আপনি 995 বা 990 দেখবেন তখন আপনার ব্রেইন সেটাকে আরেকটু সস্তা মনে করে। তখন হয়তো আপনি জিনিসটা কেনার ক্ষেত্রে কম হেজিটেট করবেন। 1000 আর 990 টাকার মাঝে পার্থক্যটা মাত্র 10 টাকার, কিন্তু আপনার ব্রেইন 990 দেখার পর দামটাকে 900-এর আশেপাশে চিন্তা করতে থাকে, যদিও 990-এর প্রাইস রেঞ্জ 900 না, 1000-এর কাছাকাছি। এই প্রাইজিং স্ট্র্যাটেজি ডেভেলপ হওয়ার পেছনে নিউরো মার্কেটিংই দায়ী। আরেকটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখা যাক। বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার শপগুলোতে প্রোডাক্ট সাজানোর পেছনের অনেক স্ট্র্যাটেজি আছে। খেয়াল করে দেখবেন অনেক সুপার শপে আমাদের ডেইলি লাইফ প্রোডাক্টসগুলো একটু ভেতরের দিকে থাকে। ডিম, দুধ, জ্যাম, ব্রেড, এই ধরনের মোস্ট কমন প্রোডাক্টসগুলো সাধারণত একদম হাতের কাছে রাখা হয় না। আপনাকে শপিং কার্ট ঠেলতে ঠেলতে একটু ভেতরে যেতে হবে, আর তখন আপনার চোখ অন্যান্য প্রোডাক্টের দিকে পড়বে। এর মধ্যে কিছু প্রোডাক্ট দেখে হয়তো আপনার কিনতে ইচ্ছে করবে, যদিও সেই মুহূর্তে সেই প্রোডাক্টটা আপনার জন্য এসেনশিয়াল না। আপনি হয়তো 1 ডজন ডিম কেনার জন্য দোকানে গেলেন, কিন্তু চেক আউট করার সময় দেখলেন যে আপনার সাথে শুধু ডিমই নয় বরং আরও 3-4টা আইটেম যোগ হয়ে আপনি সেই দোকান থেকে বের হচ্ছেন, যেগুলো কেনার একদমই পূর্ববর্তী কোনো প্ল্যান আপনার ছিল না। আরেকটা সুপার শপের এক্সাম্পল দেখা যাক। অনেক সময় দেখবেন চেক আউট কাউন্টার বা ক্যাশ কাউন্টারের ঠিক পাশে অথবা একদম কাছাকাছি স্পেসিফিক কিছু প্রোডাক্টস রাখা থাকে। মোস্ট অফ দ্য টাইম এই প্রোডাক্টসগুলো হয় ব্রেভারেজ, চকলেট বা ডিসকাউন্টেড কোনো প্রোডাক্ট। একদম লাস্ট মোমেন্টে গিয়ে আপনাকে কিছু কিনতে পুশ করার জন্য প্রোডাক্টসগুলো ওখানে রাখা হয়। আপনি হয়তো লম্বা সময় ধরে গ্রোসারি শপিং করছেন,
বা অফিস থেকে বাসায় ফেরার সময় কিছু কেনার জন্য শপে গিয়েছেন, অলরেডি টায়ার্ড হয়ে আছেন। তখন কাউন্টারের সেই বেভারেজ বা চকোলেটস দেখে আপনার ক্লান্তি আরও বেড়ে যাবে। আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দেবে সুগারি কিছু খাওয়ার জন্য। আর আপনি পেমেন্ট করার আগ মুহূর্তে হাত বাড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্ক বা একটা চকলেটের বার অ্যাড করে দিলেন। নিউরো মার্কেটিংয়ের রিসার্চ এবং স্টাডির ফলেই এরকম অনেক ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করা সম্ভব হয়েছে, আর যার ফলে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো খুব সহজেই তাদের সেলস বাড়িয়ে নিয়ে প্রফিটেবল হচ্ছে।